সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি, সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়। আজকের বিষয় জঙ্গিদের জামিন, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট শমর রেজাউল করিম, চেয়ারম্যান বার কাউন্সিল ফিনান্স কমিটি। মাঝখানে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ আবু, পাবলিক প্রসিকিউটর, ঢাকা মহানগর। ওই প্রান্তে আছেন কাজী আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক। এছাড়াও চট্টগ্রাম থেকে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন অ্যাডভোকেট এস এম জাহেদ বিরু, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। ফ্রান্সে জাতীয় দিবসের অনুষ্ঠানে দ্রুত গতির লরি নিয়ে সন্ত্রাসী হামলা, পিষ্ট হয়ে নিহত অন্তত 84। বাংলাদেশি দূতাবাসের সার্বক্ষণিক হেল্পলাইন চালু। বাংলাদেশের সন্ত্রাসী হামলার হুকুমদাতাদের খুঁজে বের করতে কাজ করছে সরকার, আসিমে বললেন প্রধানমন্ত্রী। জাপান ও রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। প্রথমবারের মতো নির্দিষ্ট করে দেওয়া খুতবায় দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানালেন মুসল্লিরা। দেশে জঙ্গি তৎপরতা বাড়লেও গ্রেপ্তার থাকা শীর্ষ জঙ্গি নেতাদের বিচারে অনুমতি না পাওয়ার অভিযোগ। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। এবং মাস্টার বাহিনীর পর বাংলায় আত্মসমর্পণ করল সুন্দরবনের জলদস্যু ইলিয়াস ও মজনু বাহিনীর 11 সদস্য, অস্ত্র সমর্পণ। বলি একটু, সেটা হচ্ছে যে এখন যে প্রশ্নটা চলে আসছে, যে বলা হচ্ছে যে জামিন পেয়ে যাচ্ছে জঙ্গিরা, এবং যখন জামিনটা পাচ্ছে তখন হয় সরকারের পক্ষ, সরকারি আইনজীবীরা, পিপি যারা আছে তারা জানতে পারছেন না, আবার অন্যদিকে পুলিশ কি করছে, পুলিশ বলছে যে পুলিশও জানতে পারছে না যে ওরা বেরিয়ে গেছে। এরকম একটা সিচুয়েশন। এবং বিভিন্ন নাম করা লোকগুলো গত 5 বছরে মানে শত শত জঙ্গি যাদের নামে লিস্টেড করা আছে তারা বেরিয়ে গেছে। অতি সম্প্রতি কিন্তু শীর্ষ জঙ্গি এরাও জামিন পেয়ে যাচ্ছে। কোন প্রেক্ষাপটে, আইনের কোন জায়গা দুর্বলতা? এবং সন্ত্রাস, এটা তো সন্ত্রাস বিরোধী আইন 2009 সালের, এবং তারতে মনে হয় সংশোধিত হয়েছে। তো এরকম একটা অবস্থা যে জামিন অযোগ্য যেটা বলা হচ্ছে, কিন্তু ওর পাশে যদি বিচারক মনে করেন এরকম একটা জিনিস লাগানো আছে। আমাকে বলেন আইনের দুর্বলতাটা আইনের দুর্বলতা না আমাদের যারা আমরা কেসের জন্য চার্জশিট দাখিল করছি সেই জায়গার দুর্বলতার কারণে জামিন পেয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথাটা হলো, কোনো আসামি যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চূড়ান্তভাবে অপরাধী সাব্যস্ত না হবে, আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স বলছে তাদেরকে নির্দোষ বিবেচনা করতে হবে, টু বি প্রিজিউমড ইনোসেন্স। এই হলো একটা পার্ট। দ্বিতীয়টা হলো, আসামি জামিন পাবেন না এমন বাধ্যবাধকতা নাই। যদি আদালতের কাছে তথ্য প্রমাণ, পারিপার্শ্বিকতা সবকিছু মিলে মনে হয় যেন যে এই আসামি ভয়াবহ কোনো অপরাধ বা মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার মতো অপরাধ করেছেই, এমন এখনই বিবেচনা করা যাবে না, তাহলে আদালত উপযুক্ত ক্ষেত্রে তাকে জামিন দিতে পারেন। ফলে আদালতের জামিন দেওয়ার ক্ষমতা কিন্তু ডিপেন্ড করতেছে ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সের উপরে। এখন যে কারণে জামিনের যে বিষয়গুলো আপনি আলোচনা করলেন, কয়েকদিন পত্রপত্রিকা আসছে, আমি এটাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। কয়েকটা স্তরের ত্রুটি আছে এখানে, রাগঢাক ছাড়া বলতে হবে। তদন্তকালীন সময়ে সন্ত্রাস দমন আইনের স্যাংশন নেওয়ার যে বিধানটা, সেই বিধানটা অনাকাঙ্ক্ষিত জটিলতার ভিতর থেকে আটকে থাকে। সেই আটকে থাকার কারণে আমাদের সুপ্রিম কোর্টে অসংখ্য মামলায় আদালত বলছেন যে স্যাংশন কেন হচ্ছে না, কারণ দেখান। গভর্নমেন্ট পক্ষের লয়ারকে বলা হচ্ছে যে ওনারা তো জামিন চাচ্ছেন, ওনারা বলতেছেন স্যাংশন নাই, তাহলে তো জামিন দিতে হয়, আপনারা দেখান। সপ্তাহ পর সপ্তাহ সময় নিচ্ছে কোর্টে। স্যাংশন মানেই মামলাটা অগ্রসর যে হবে তার যে রাষ্ট্রীয় অনুমতিটা, সেই অনুমতির কাগজ দেখাতে পারে না। ফলে আইনের ফাঁক থেকে কিন্তু আসামিরা বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। এখন এই ত্রুটিটা হচ্ছে যারাই স্যাংশন দেওয়ার দায়িত্বে আছেন তাদেরকে, সেই জায়গাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই দায় দায়িত্ব কাঁধে নিতে হবে। বাঁকা করে কথা বলে বলে এই হচ্ছে ওই হচ্ছে বললে হবে না। সাধারণত এটাই বলা হচ্ছে যে আমরা ধরছি, আমি সেটা বলছি। আপনি ধরছেন, আমরা করছি, আপনি ধরছেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় আসামিরা বেরিয়েও যাচ্ছে। এই শুভঙ্করের ফাঁকি দেখার জন্য রাষ্ট্রীয় দায়িত্ব আপনাদের বসানো হয়নি। আপনি হুয়েভার মেবি, এই রাষ্ট্রে যখন আপনি দায়িত্বে আছেন তখন রাষ্ট্র ব্যবস্থা আইনসঙ্গতভাবে পরিচালিত হবে। সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী হন, স্বরাষ্ট্র সচিব হন, আইজিপি হন বা যেই হন না কেন কনসার্ন, তাকে দায়িত্ব পালন করতে হবে। মোস্ট অব দি মামলার ক্ষেত্রে দেখা যায়
যে আইনের ফাঁকফোকর রয়েছে, এটা যেমন একটা জায়গা। দ্বিতীয়টা রয়েছে রাষ্ট্রপক্ষে মামলা ডিফেন্ড করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদের অনেক ত্রুটি রয়েছে। ফর দ্য আর্গুমেন্টসে ধরেন উনি ঢাকার পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু সাহেব, উনি তো সব কোর্ট উনি যান না, ওনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার্স দেখতে হয়। ওনার অধীনস্থ যতগুলো কোর্ট আছে, কোথাও এডিশনাল আছেন, কোথাও এপিপি আছেন। যখনই মামলা শুনানি হয়, এমন নয় যে কোর্টে ল অফিসার দেওয়া হয়নি, এক একটা কোর্টে 2-3 জন ল অফিসার আছে, তার চেয়েও বেশি আছেন। তো যখন শুনানি হয় কিন্তু জানতে চান যে বলেন রাষ্ট্রপক্ষ কি বলবেন, উনি বলতে পারুক না তার উপর ত্রুটি থাকুক, কোর্ট যদি জামিনও দেয় তার দায়িত্ব আছে তাৎক্ষণিকভাবে তার যে ইমিডিয়েট সুপিরিয়র অথরিটি পাবলিক প্রসিকিউটর তাকে জানাবেন স্যার এই মামলাতে জামিন হয়ে গেছে, উনি দ্রুত ব্যবস্থা নেবেন, অ্যাপিল করা বা অন্য কিছু। সুপ্রিম কোর্টে একই অবস্থা, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল যিনি থাকেন তাকে দ্রুত অ্যাটর্নি জেনারেলকে জানাতে হবে যে এই মামলা কিন্তু আমি অনেক অপোজ করার পর বেল হয়ে গেছে, এটা ঠেকাতে হবে। অ্যাটর্নি জেনারেল অফিস পদক্ষেপ নেবেন। যদি পদক্ষেপ না নেন আর ফাঁকে আসামিরা বেরিয়ে যায়, তাহলে এই দায়িত্ব প্রাপ্ত কনসার্ন কোর্টের যিনি ল অফিসার তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? রাষ্ট্র কেন তাদেরকে রিমুভ করবে না? রাষ্ট্র কেন এই অনৈতিকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনসঙ্গত ব্যবস্থা নেবে না? আমরা তো দেখি ছোটখাটো 54 আসামিদের ব্যাপার নিয়েও অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত চলে যায় রাষ্ট্র। যে এত বড় ভয়াবহ সন্ত্রাসী ঘটনার আসামির বেরিয়ে যাওয়ার পর রাষ্ট্র কি ওখানে ঘুমিয়ে থাকে নাকে তেল দিয়ে? এই বিষয়টা জানার জায়গাটা আছে। হয় কি কখনো কখনো সরিষা দিয়ে ভূত তাড়াবার কথা বলা হয়, কিন্তু সরিষার ভিতরে যখন ভূতের আশ্রয় করে, আমরা কি বলতে পারি আমাদের সমস্ত ল অফিসার ফেয়ার? আমরা কি বলতে পারি সুপ্রিম কোর্টে যারা ল অফিসার আছেন, সাবঅর্ডিনেট কোর্টে আছেন, সবাই নৈতিকতার সঙ্গে কাজ করছেন? কেউ অনৈতিকতার সঙ্গে, কেউ লেনদেনের সঙ্গে জড়িত হন নাই, কেউ গাফিলতি করেন নাই, এরকম আছে। কিন্তু দুর্ভাগ্য হলো একটা উদাহরণ দেখান যাবে না যে এই কোর্ট থেকে এই ঘটনাটা ঘটে যাওয়ার বিষয়টা আব্দুল্লাহ আবু সাহেবকে যিনি জানান নাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বা তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে তো আমরা ধরে নেব যে রাষ্ট্র একটা নির্লিপ্ত জায়গায় আছে। এটা এই কারণে বলি, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। এই রাষ্ট্রটাকে সাম্প্রদায়িকতার ভিতর থেকে নিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। খোদ প্রধানমন্ত্রী 19 বার হত্যার মুখোমুখি হবেন, আর সেখানে তার মেশিনারিসরা নির্লিপ্ত থাকবেন, এটা কিন্তু নাগরিক হিসেবে আমরা মনে করি না। কারণ সাংবিধানিক দায়িত্ব হচ্ছে তাদের ওখানে কাজ করতে হবে। থার্ড হচ্ছে পুলিশের যারা ইনভেস্টিগেশন করেন, তারা ইনভেস্টিগেশন কালীন সময় কি কেউ বলেছেন যে আমি ইনভেস্টিগেশন করে রিপোর্ট দাখিল করব চার্জশিট, আমাকে এখনো স্যাংশন দেওয়া হচ্ছে না? লেটার করেসপন্ডেন্স করে কি তারা আইজি কে জানিয়েছেন, এসপি কে জানিয়েছেন? যদি না হয়ে থাকে তাহলে তিনি বলবেন যে আমি এই ত্রুটিপূর্ণ চার্জশিট কোর্টে দিলে কিন্তু লাভ হবে না। কই এরকম ঘটনা তো আমরা দেখলাম না। যে ভয়াবহ দুর্ধর্ষ সন্ত্রাসীরা বেরিয়ে যাচ্ছে, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থায় যারা কনসার্ন আছেন তাদের কি প্রয়োজন আছে? এই জায়গায় ত্রুটিটাকে কনসাইজলি বলা যেতে পারে। ইনভেস্টিগেশন স্টেজের ত্রুটি থাকে, ওই ত্রুটির ফাঁক থেকে আদালত একটা অর্ডার দেওয়ার সুযোগ পান। যারা প্রসিকিউশনের দায়িত্ব লয়ার থাকেন তাদের অনেক ব্যর্থতার জায়গা আছে, এবং রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে যারা স্যাংশন দেবেন সেই স্যাংশনিং এর জায়গায় আমার ধারণা এমন সব ব্যক্তিরা বসা আছে, স্যাংশন যাতে না হয়, এই ফাঁক থেকে ওরা যাতে বেরিয়ে যায়, এইরকম একটা কর্মকাণ্ডের জায়গা আছে। এইবার একটু আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো। আব্দুল্লাহ ভাই, একটা আছে রিপোর্টটা এইভাবে যে 2013 সালে ব্লগার আসিফ মহিউদ্দিনকে কুপায় হত্যার চেষ্টার জন্য তাদের মধ্যে জঙ্গি আল নাহিন, কামাল হোসেন সর্দার, কাউসার হোসেন, কামাল উদ্দিন, এরা 164 দিয়েছে আদালতে। হ্যাঁ দিয়েছে, যে সেখানে জবানবন্দি দিয়েছে। কিন্তু তারপরেও ঢাকা মহানগর দায়রা জজ এবং ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে এরা জামিন পেয়ে যায়। এদেরকে আবার পূর্ব কোরআনে যেটা ব্লগার নীলাদ্রি ওই চট্টোপাধ্যায়কে খুন করার অভিযোগে এই লোকগুলোকে পুলিশ আবার গ্রেপ্তার করে। এখন কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের প্রতিবেদনে বলা হচ্ছে এক মামলা থেকে জামিনে বেরিয়ে আর এক মামলায় দেখা যাচ্ছে আরেকজন ব্লগারকে খুন করে ফেলছে। এখন এই জিনিসগুলো, যেমন আরেকটা আছে 2013 সালে গোপীবাগে যে কথিত পীরের যে বাসায় ঢুকে 6 জনকে হত্যা করা হয়েছে, এবং জেএমবি সদস্য আদমির এবং এরা দুজনই হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেছে। তো এখন আমার কথা হচ্ছে যাকে এই তার মানে কোন প্রসেসে থাকলে তাকে ধরা যাবে? উনি বলেন আইনের ফাঁকফোকর আছে, পুলিশের এটা করছে, এটা ঠিক মতো দিচ্ছে না, অথবা ঠিক মতো জানাচ্ছে না, অথবা সরকারি যিনি কৌশলী আছেন উনি কি সবগুলো জায়গাতে অ্যাটেন্ড করতে পারেন? যদি না করেন সে তথ্য কি আপনার কাছে আসে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে যে সমস্ত যে মামলা, আপনি যে ব্লগারের হত্যার মামলার কথা বললেন, এই মামলায় দেখা যায় যে কয়জন আসামি ছিল, এরা তো এই মামলাগুলো যে এখনো ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, 11 চার্জশিট এগুলো হয়নি। ইনভেস্টিগেশন পর্যায়ে যে আমার জানা মতে যতটুকু জানি, এর জামিন কিন্তু এই যারা ব্লগার বা নিষিদ্ধ ঘোষিত যে জঙ্গি সংগঠনের, তাদের জামিন কিন্তু কোনোভাবেই নিম্ন আদালতে হয় না। কিন্তু হয়েছে এটা নিম্ন আদালতে হয় না, এটা আমার জানা মতে সেটা আমি বলছি,
এটা মহামান্য হাইকোর্ট থেকে এই জামিনগুলি হয়ে থাকে। না, কিন্তু আমি খালি এখানে না, চট্টগ্রামে এটা হয়েছে, চিফ চট্টগ্রামের কথা বলতে পারবো না। ঢাকা এখানেও হয়েছে এটা। ঢাকা এখানে সিএমএম কোর্টে, তারপরে যদি ওখানে জামিন না হয়, তারপর সেটা মহানগর হাকিম আদালতে মামলাগুলি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। তারপরে আবার পুলিশ তাকে আরেকজন ব্লগারকে দায়রা জজ তো এখন ধরে ফেলছে, তারপরে তাকে আটকাইছে, একজনকে আর খুঁজেই পায়নি। নাও ধরে ফেলার পার্টটা পূর্বে আমার যেটা, আমাদের লানের পাবলিক প্রসিকিউটর আছেন, আমি যেটা বলছি যে ওনার জুরিসডিকশনে মহানগর দায়রা জজের সেখান থেকে বেল হয়ে গেলে এই ইনফরমেশনটা ওনার কাছে না আসলে কি হয়েছে? না, এখন এই প্রশ্ন যখন উনি করলেনই, কারণ এর দায়িত্বটা পিপি সাহেবের উপর এসে পড়ে। জি, আমি এখানে বলতে চাই, ক্লিয়ার করে বলতে চাই যে আমাদের সারা বাংলাদেশে সেখানে কিন্তু যে যে জামিনের ক্ষেত্রে মানে ফৌজদারি বিবিধ মামলা যেটাকে বলে, যে নিম্ন আদালতে যদি জামিন না দেওয়া হয় সেক্ষেত্রে ফৌজদারি বিবিধ করে এটা মহানগর হাকিমে বা জেলা আদালতে করা হয়, জামিন চাওয়া হয়। এক্ষেত্রে ঢাকা সারা বাংলাদেশে কিন্তু সেখানে আমাদের পাবলিক প্রসিকিউটর যারা, তারা কিন্তু এই মামলাগুলি পরিচালনা করেন। কিন্তু একমাত্র ব্যতিক্রম ঢাকা মহানগর দায়রা আদালতে, এখানে পুলিশের ডিপার্টমেন্টের এসি সাহেব উনি মামলাগুলি পরিচালনা করেন। সেখানে আমরা প্রসিকিউটররা কিন্তু এই ফৌজদারি বিবিধ মামলাগুলি আমরা দেখি না, আমরা পরিচালনা করি না। কিন্তু এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মামলাগুলো তারা করে, সেখানে আমার উপর দায়িত্বটা আসে না। এটা কিন্তু স্পষ্ট, আমি কারণ এটা অনেকের ধারণা থাকতে পারে যে পাবলিক প্রসিকিউটরের উপর সমস্ত দায়িত্ব, কিন্তু আমি এটা ক্লিয়ার করলাম এই জন্য, যে প্রশ্নটা এসছে এই জন্য আমি কথাটা বললাম। তো আমার মনে হয় এখানে সমন্বয়ের একটা অভাব আমি লক্ষ্য করছি। এখানে যে সমস্ত, আমি বলছি পুলিশ এটা করুক, কিন্তু যে সমস্ত চঞ্চলকর মামলা বা জঙ্গি মামলা, যে খুব মামলা, এই মামলাগুলো মহানগর পিপিকে তো ইনফর্ম করতে হবে যে এই মামলা আজকে জামিনের জন্য দরখাস্ত আছে, আপনি মামলার সাথে থাকেন, আপনি আমাকে সহযোগিতা করেন। কিন্তু এই সহযোগিতাটা চাওয়া হয় না। আমি তো আমরা তো শুধু যে ট্রায়াল মামলাগুলি আমরা পরিচালনা করি, যে ক্ষেত্রে যদি পুলিশ এসি সাহেব যদি আমাকে বলতে যায় এই মামলা আপনি থাকেন, কারণ কোন মামলা আজকে জামিনের জন্য আছে আমি জানি না, অত এই ক্ষেত্রে আমাকে বললে তো আমি থেকে এটা বিরোধিতা করতে পারি, তখন আমার উপরে একটা দায়িত্ব। আপনি জানেন না, দেখা গেল এখান থেকে উঠে একজন সাধারণ মানুষ হিসেবে পাবলিক হিসেবে বের করে। আর আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি সমরের কর্মী সাহেবের কথার জবাবে বলছি যে প্রতিটা কোর্টে আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই সমস্ত ইম্পর্টেন্ট মামলায়, গুরুত্বপূর্ণ মামলায়, জঙ্গি হোক বা অন্যান্য হত্যা মামলা যেটা হোক, যে ধরনের মামলায় যে সাক্ষী পর্যায়ে চলুক বা রায়ের পর্যায়ে চলুক, যে পর্যায়ে হোক আমাকে জানাতে হবে, আমাকে জানাবা, এটা আমার ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে। তবে তারপরেও এখানে কিছু গাফিলতি আমরা লক্ষ্য করি, এটা অবশ্যই এটা তাদের এটা শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করি। কেন আমাকে জানাবে না? কারণ এখানে আমার 16টা কোর্ট আছে, 16টা কোর্টে তো আমার একার পক্ষে যাওয়া সম্ভব না। কিন্তু আপনার ইয়াতে তো অনেক লোক আছে, আপনার অধীনস্থ, যারা কোনো না কোনো ভাবে ওই জায়গায় যায়, ওই আদালতে যায়, সুপারভিশন করার দায়িত্ব ছিল। যদি আপনি পারেননি, আপনি ডিফেন্ড করতে পারেননি, ঠিক আছে, যে না এরকম উনি এটা বলছেন কিন্তু আমি কিন্তু করতে পারছি না, তাহলে তো আপনি বলবেন যে না ঠিক আছে, তখন তো আপনার পিটিশনের ব্যাপার থাকে। কিন্তু আপনি জানলেন না, এটা বেরিয়ে চলে গেছে, তখন আপনি কি করবেন? কিন্তু এখানে বললেন না, আমাদের এডিশনাল পিপি বা এপিপি সাহেবরা যে মামলাগুলি পরিচালনা করেন, এই মামলাগুলি কিন্তু যে ট্রায়াল মামলাগুলি করে, কিন্তু ট্রায়াল মামলা এই ধরনের জঙ্গি জঙ্গির কোনো জামিন ট্রায়াল কোর্টে কেউ হয়েছে বলে আমার জানা নেই, হয় না। এই যতগুলি জঙ্গি যারা নিষিদ্ধ সংগঠনের জঙ্গি যারা জামিন হয়েছে, এরা মহামান্য হাইকোর্ট থেকে জামিন হয়েছে। দীর্ঘদিন ধরে কোর্ট রিপোর্ট করেন, আপনি আমাকে বোঝান যে ওনাদের দুজনের কথা শুনেছেন, বেরিয়ে যাচ্ছে। এখন সরকার বলছে আমরা জিরো টলারেন্স, খুব মজার ব্যাপার, আমরা তাকে ধরবো। জনগণ পুলিশ ধরে নিয়ে এসে ভেতরে ঢুকাই দিল, উনি ওখান থেকে মোবাইল চালাচালি করছেন, আবার কিছু মোবাইল চালাচালি করে টাকা পয়সা জোগাড় করে ফেলছেন, বড় বড় লয়ার ধরে ফেলছেন, ডিফেন্ড করতে পারছেন ভালো, তারপর ওনারা বেরিয়ে চলে যাচ্ছেন। আমি যাকে ধরছি উনি এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। কি তাহলে এই প্রসেসটা থামবে কি করে? ধন্যবাদ। আমি খুব বিস্মিত হই এই জন্যে না যে আইনের শাসনের মূল কথাটা কি, অপরাধীকে আইনের আওতায় এনে বিচার করা। কিন্তু বাংলাদেশ বোধহয় পৃথিবীতে একমাত্র দেশ যে দেশে আমরা বিচারের পরিবর্তে জামিন নিয়ে মাতামাতি করি। বিষয়টা এই জায়গায় যে
আমরা কোনো অপরাধীর বিচার কেন হচ্ছে না এই প্রশ্ন না তুলে সবসময় জামিন কেন পাচ্ছে এই প্রশ্নেই কিন্তু আজ আমি লক্ষ্য করছি প্রায় 2 যুগ ধরে আমরা সমস্ত আলোচনা সমালোচনা করি। এর মূল কারণটি কি? মূল কারণটি হচ্ছে যে আমরা কেউই নিজের দুর্বলতা, নিজের দায় দায়িত্ব নিজে স্বীকার না করে অন্যের উপর দায়িত্ব বর্তাতে চাই। জামিনের ব্যাপারটি ঠিক তাই। একজন আসামিকে গ্রেফতার করা হচ্ছে, করার পরে বলা হচ্ছে এই আসামি আটকে না রেখে একে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে এই অপরাধ বাড়ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই অপরাধী কবে থেকে আটক আছে এই প্রশ্নের কিন্তু এইটা জনসমক্ষে আমরা আনছি না। আমরা বারবার বলছি অমুক আসামিকে ধরে লোকে দিয়েছে, কিন্তু সে কতদিন পরে জামিন পেল, কতদিন সে বিনা বিচারে আটক থাকলো, কতদিন তার অপরাধটির বিচার হচ্ছে না, এই প্রশ্নে আমরা কিন্তু কথাগুলো বলছি না। যদি এই প্রশ্নে আমরা কথা বলতাম তাহলে অনেক কিছুই কিন্তু মীমাংসা হয়ে যেত। আপনি দেখুন, আমরা এই আলোচনার শুরুতেই বলেছি 2013 সালের ঘটনায় যিনি 164 করেছেন অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তিনি 1 মাস বা 2 মাস আগে জামিন পেয়েছেন। প্রশ্ন হচ্ছে 13 সাল আর এটা 16 সাল। আপনি কাউকে কোনো অপরাধের দায়ে বিচারের হাতে সোপর্দ করেছেন, আপনার তার বিচার সম্পন্ন করার কথা এই 3 বছরে অনেক আগেই। আপনি বিচার সম্পন্ন না করে তাকে আটকে রেখেছেন কোন অধিকারে? এই জায়গায় যদি বিচারক হিসাবে কোন বিচারক যে সমস্ত অজুহাত তাকে আটকে রাখার পিপি বা সরকার পক্ষ করেন বা জিআর কেসে পুলিশের পক্ষ থেকে করা হয়, সেই অজুহাতগুলোকে যথার্থ মনে না করেন, তিনি অবশ্যই বিচারক তার বিচারিক দৃষ্টিভঙ্গিতে, তার বিবেচনায়, তার বিবেক থেকে কিন্তু ওই ব্যক্তিকে জামিন দিতে পারেন। এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন রিমেডি। এই অন্তর্বর্তীকালীন রিমেডি কি কারণে দেয়া হলো এটি মুখ্য আলোচনা হতে পারে না। মুখ্য আলোচনা হওয়া উচিত যাকে আমি অপরাধী হিসাবে মনে করছি, যাকে আমি অপরাধী হিসাবে বিচারের আওতায় আনতে চাচ্ছি, যাকে আমি আটক করেছি, তাকে তার বিচারটি সম্পন্ন করব। বিচার সম্পন্ন করার ক্ষেত্রে যার যে দায়িত্ব, সেই দায়িত্ব যিনি পালন করছেন না বলেই কিন্তু আসামির বিচার জামিন হয়ে যাচ্ছে। এখন আমি আসি এই জঙ্গির বিষয়ে। শুধু সন্ত্রাস দমন আইন নয়, 2009 সালে বাংলাদেশে জঙ্গি সন্ত্রাস বিরোধী আইনের পরে একটি কমিটি গঠন করা হয়। এই সমস্ত বিষয়টি দেখার জন্য জাতীয় ভিত্তিক একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির এই বছর 2006 সালের জুন পর্যন্ত মাত্র 5টি বৈঠক হয়েছে। 2016 সালের জুন পর্যন্ত মাত্র 5টি বৈঠক হয়েছে। 2009 সালে যে কমিটি গঠন হয়েছে, যাদের এই জঙ্গি বিষয়গুলিকে তদারক করা, এই ব্যাপারে কি করা যায় না যায়, দিক নির্দেশনা দেওয়া ইত্যাদি বিষয় যাদের দেখভাল করার কথা। 2013 সালে এই আইনটি অধিকতর সংশোধন করে সন্ত্রাস বিরোধী আইন নতুনভাবে যখন আরো করা হলো, তখন আপনার মহানগর এবং পাশাপাশি জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস বিষয়ক পরামর্শ এবং তদারকি করার জন্য কমিটি গঠন করা হয়। এই কমিটিগুলো, আমার প্রশ্ন হচ্ছে, এই কমিটিগুলো কি ফাংশন করছে? যদি এই কমিটিগুলো যথাযথভাবে ফাংশন করত, তাহলে আমরা এই আলোচনার শুরুতেই যে কথাগুলো বলছিলাম, যে বিভিন্ন এলাকায় যে কার্যকলাপগুলো এই সন্ত্রাস বা জঙ্গিবাদ বিকাশের ক্ষেত্রে যে কাজগুলো চলে, সেগুলো তাহলে স্বাভাবিকভাবেই তাদের নজরে আসতো। সেগুলোর ক্ষেত্রে কি করা যায় স্থানীয়ভাবেই তাহলে পরামর্শগুলো আসতো। তার অর্থটি হচ্ছে আমরা আইন করি, আইন প্রয়োগের জন্য আমরা কমিটি করি, সেই কমিটিগুলো ফলো করে প্রচার করি, কিন্তু তার যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্বগুলো আমরা গ্রহণ করছি না। আর সেই দায় দায়িত্বগুলো আমরা পালন করছি না, দায় দায়িত্ব গ্রহণ করছি না বলেই কিন্তু তার আলটিমেট রেজাল্ট যা,
তার প্রতিফলন ঘটছে ঘটনার পরে। মানুষ সাফার করছে, মানুষের এই সাফারিং কিন্তু আপনি একজন ব্যক্তিকে আসামি করে মামলা দিলেন এবং তাকে কতদিন আটকে রাখলেন তার উপরে এই সাফারিং কমতে পারে না। এই নিয়ন্ত্রণ এবং এর নিরসন ঘটতে পারে যদি আপনি অপরাধীকে যথাযথভাবে বিচার করে, অপরাধীকে চিহ্নিত করে তার অপরাধের দায় দায়িত্ব দিয়ে তার শাস্তি বিধান করেন। আপনি শাস্তি বিধান না করে দিনের পর দিন আটকে রাখবেন, এই জায়গায় আমার মহা আপত্তি আছে। আপনি কাকে বলছেন যে জঙ্গি হিসাবে আপনি গ্রেপ্তার করেছেন, জামিন দিচ্ছেন? কে বলেছে ও জঙ্গি? আপনি কি আদালতে প্রমাণ করেছেন যে ওই ব্যক্তিটি জঙ্গি? আপনি তো সন্দেহ করে তাকে আটকে রাখছেন। সন্দেহ করে আপনি আপনাকে যদি জঙ্গি বলে বসেন এবং তার জন্য আমাকে বছরের পর বছর আটক থাকতে হবে। আপনি যদি সন্দেহ করে থাকেন, আপনাকে প্রমাণ করার দায়িত্ব আপনার। আপনি পুলিশ, আপনি আইন প্রয়োগকারী সংস্থা, যাকে সন্দেহভাজন অভিযোগ তুলছেন, যার অভিযোগের আঙুল তুলছেন, যার তাকে সেই অপরাধী সাব্যস্ত করার দায়িত্ব আপনার। আপনি মাসের পর মাস, বছরের পর বছর আপনি তাকে আটকে রাখার হচ্ছে না বলে, অন্যকেও জামিন দিয়ে দিচ্ছে বলে আপনি তাকে অভিযুক্ত করছেন। নিজের দায়টা আপনি কাঁধে নেন যে আপনি যাকে অভিযোগ করেছেন সেই অভিযোগ আপনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। অতএব এর জন্য আপনার ওই পদে থাকার অধিকার আছে কি নেই, আগে সেই প্রশ্নের চট্টগ্রামে দেখি একটু। চট্টগ্রামে অ্যাডভোকেট জাহেদ বিরু। জি জি জি, আপনি আমাকে বলেন, গত 2 মাসে চট্টগ্রাম কারাগারে 59 জন জঙ্গি বলে ইয়া সন্দেহের জন্য আটক ছিল। এর মধ্যে 20 জন জি এই 2 মাসের মধ্যে বেরিয়ে গেছে। এর মধ্যে একজন আছে হিজবুত তাহরীরের চট্টগ্রামের প্রধান সমন্বয়ক, যিনি একসময় ম্যাজিস্ট্রেট ছিলেন, শেখ ওমর শরীফ। জি জামিনে 30 মে জামিনে চলে গেছে। এরকম হিজবুত তাহরীরের নামে 130টা কেস আছে এবং সবচেয়ে বেশি এই হিজবুত তাহরীরের লোকজন বেরিয়ে আসছে চট্টগ্রাম থেকে। এবং বলা হচ্ছে যে এই মানে সন্দেহভাজন জঙ্গি সদস্যরা ঢাকা মানে চট্টগ্রাম মহানগর জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছেন অধিকাংশই। পুলিশের তালিকায় সেটা বলা হয়েছে। কি প্রেক্ষাপটে এই জিনিসগুলো হচ্ছে আপনি একটু বলবেন? জি ধন্যবাদ। জি, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আপনি যে তালিকাটার কথা বললেন সেখানে 2 জন আসামিকে আমরা দেখতে পাচ্ছি 2 দিন কার্টন ম্যাডামের কোর্টে এবং আরেকটা হচ্ছে ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলামের কোর্টে। ওই কোর্টে দুজন আসামি 2 দিন বা 3 দিনের মধ্যে বেল পেয়েছে। বাকিগুলো দেখা যাচ্ছে 2 মাস এবং 1 বছরের ব্যবধানে বেল পেয়েছে। তো আমরা যেটা দেখছি যে একটা আসামিকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার সাথে পুলিশ ফরওয়ার্ডিং দিয়ে তাকে কোর্টে পাঠায়। কোর্টে পাঠানোর সময় তাকে সে কি ধারাগুলো যোগ করছে, কিভাবে ফরওয়ার্ডিং দিচ্ছে, সেটা দেখার বিষয়। মাননীয় আদালত যখন বিচার করতে যান, যখন বেল মেটা শুনানি করতে গিয়ে দেখেন ওনার সামনে যে তথ্যগুলো আছে সেগুলোর উপর বিচার বিশ্লেষণ করেই তিনি জামিনটা দিয়ে থাকেন, অথবা মঞ্জুর করবেন বা না মঞ্জুর করবেন। এই 2টি মামলা আমি জানি না ঠিক এই 2টি মামলা কিভাবে হয়েছে। 3 দিনের দিন জামিন দেওয়া হলো, একটা কাকুর ম্যাডামের কোর্টে আর একটা হচ্ছে নাজমুল স্যারের কোর্টে। অন্যগুলো দেখা যাচ্ছে দীর্ঘদিন 1 বছর কিংবা 6 মাস এর ব্যবধান ইয়েগুলো হয়েছে, বেলগুলো হয়েছে। আমরা এখন জামিন কেন দেওয়া হচ্ছে এটা নিয়ে একটু মাথা ঘামাচ্ছি, কিন্তু আমরা চেষ্টা করছি না বা চিন্তা করছি না যে এই আসামিগুলো দীর্ঘদিন ধরে হাজতে আছে, তাদের বিচারের প্রক্রিয়াটা কেন হচ্ছে না, বিচারটা কেন সমাপ্ত হচ্ছে না। কোর্ট চাইলে আমরা জানি যে সন্ত্রাস বিরোধী আইনে এটা জামিন অযোগ্য অপরাধ, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে, বিচারকদের কাছে একটা ইনহেরেন্ট পাওয়ার আছে, যে কোনো সময় সেটা সে প্রয়োগ করতে পারে। যদি আমাদের নিচের কোর্টগুলোতে সেটা হয় না, কম করা হয়, উপর হায়ার কোর্টগুলো সেটা করেন। তো এখানে আমরা দেখি যে কতগুলো মামলায় আপনার যেমন ধরেন এই আজকের আজাদির ব্যাপারেও আছে যে এই 2012 সালের বেশ কিছু মামলা। আপনারা জানেন যে সন্ত্রাস বিরোধী আইনে কোন মামলা যখন রেডি ফর ট্রায়াল হয় তখন সেই মামলাগুলো যখন শুনানি করতে হয় তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন বিভাগ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ জটিলতার কারণে, পারমিশন না পাওয়ার কারণে, অনুমতি না পাওয়ার কারণে এই মামলাগুলো করা যাচ্ছে না। এটা আজকের চট্টগ্রামের দৈনিক আজাদের নিউজ।
তো দেখেন আপনার প্রত্যেকটা কারণে, আর কোর্ট যদি মনে করে যে এই লোকটা দীর্ঘদিন কোর্ট আসছে আর যাচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না, সে বিচার পাচ্ছে না, তখন হয়তো একটু লিনিয়েন্ট ভিউ নিতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, একটা ব্যক্তি জামিন দেওয়া হলো, জামিন দেওয়ার পর সে যদি আবার দেখা যায় সে আবার অপরাধ করছে, তখন সঙ্গে সঙ্গে যদি রাষ্ট্রপতিকে আবার জানানো হয়, তখন সেটা আবার করতে সেটা বেল ক্যান্সেল করতে পারেন, যে কিছু ক্যান্সেল করেও থাকেন। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যারা ফরওয়ার্ডিং দিয়ে পাঠান তাদের একটু দায়িত্ব আছে, সেই সাথে আমাদের কোর্টে যারা আইন কর্মকর্তা আছেন তারাও একটু যদি সচেতন হন, সজাগ হন, সোচ্চার হন, তাহলে বেইল প্রয়োগ করার ক্ষেত্রে আমার মনে হয় জজ সাহেবরা, ম্যাজিস্ট্রেট সাহেবরা একটু উপকার পাবেন, কারণ ওনাদের সাপোর্ট নিয়ে, ওনাদের কথা শুনেই এবং সামনে তথ্যপত্র যা আছে সেটা নিয়ে ওনারা ডিসিশন দিয়ে থাকেন। আরেকটি জিনিস, এই দুটো হয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, আরগুলো হয়েছে সিজিএম কোর্ট থেকে, মেট্রো সেশন কোর্ট থেকে, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট থেকে। তার মানে নিচের কোর্টে ওরা বেল পায় নাই, হায়ার কোর্টে গিয়ে, চট্টগ্রাম যেটা হায়ার কোর্ট, ডিস্ট্রিক্ট জাজ ওখানে মিস কেস করে কিংবা সিজিএম এর কাছে বা মেট্রো সেশনের কাছে ইয়ে করে তারপর ওনারা বেলটা পেয়েছেন। তো আমাদের এখানে চিন্তা করতে হবে যে আমাদের মামলাগুলো বছরের পর বছর ঝুলে আছে, আমরা বলছি তাদের ইয়ে হচ্ছে না, কারণ আমরা একজন আসামিকে সুনির্দিষ্ট অপরাধে গ্রেপ্তার করছি, কিন্তু তাকে যে ফরওয়ার্ডিং দেওয়া হচ্ছে সেখানে সে যথাযথভাবে সেকশনগুলো আসছে না। কেন আসছে না সেটা একটু আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন তাদের একটু চিন্তা ভাবনা করা দরকার, যে দেশের স্বার্থে, দশের স্বার্থে এটা করা উচিত। আমাদের এইসব চিন্তা করার সময় এসছে। আর আমি বলবো এই ক্ষেত্রে আমাদের পিপি সাহেবরা, আমাদের ডিপার্টমেন্টে যারা আছেন, আইন কর্মকর্তা যারা আছেন, তারা যদি একটু সচেতন হন, সজাগ হন, তাইলে আমি মনে করি যে এই ক্ষেত্রে আরো কমবে। আর বিচারটা যদি না হয়, একটা মানুষ দীর্ঘদিন কোর্টে আসছে যাবে, জেলখানায় বসে থাকবে, তখন জজ সাহেবটা মনে করেন যে হ্যাঁ আসুক, এই মামলা যদি বিচারও হয়, হয়তো দেখা যাবে তার তেমন শাস্তি হবে না। যে সাক্ষীগুলো আসছে, যে সেকশনগুলো আসছে, সামনে যে তথ্য আছে ওনার কাছে, সেটা দেখা যাবে যে হয়তো উনি মনে করতে পারেন যে মানুষকে পালাবে না, মানুষটাকে যদি বেইল দিয়ে সেটা আসবে, এই ক্ষেত্রে হয়তো উনি ওইভাবে চিন্তা করে হয়তো বেইল দিয়ে থাকতে পারেন। আচ্ছা, আপনি আমাদের সাথে থাকেন হিরু ভাই, আমরা আসবো বিরু ভাই আপনার সাথে। হ্যাঁ, আপনি শুনে উনি হান্নান ভাই যে কথাগুলো বলেছেন, যেটা বলছেন, তো এইটা আসলেই আপনার কি মনে হয় যে সন্দেহ করেছে এই জন্য তাকে আটক রেখে দিয়েছে, বছর বছর ধরে আটক রেখে দিয়েছে বলে, তার তো কিছু সিমটম তো আছে যে জিনিসগুলোতে কোনো মতে আপনি খালি সন্দেহের বশীভূত হয়ে আছেন বলে তাকে আপনি বললেন যে ঠিক আছে, আমি 3 বছর আছে, ওই জন্য আমি তাকে বেল দিয়ে দিলাম। দেখেন, আপনার একটা লাইভ প্রোগ্রাম অসংখ্য মানুষ দেখতেছে, মানুষ ভুল ধারণা হতে পারে। কাজী আব্দুল হান্নান আমাদের বন্ধু, দীর্ঘদিন লবিতে কাজ করছেন, সিনিয়র সাংবাদিক, উনি একটা কথা বললে সে কিন্তু কথাটা অসংখ্য মানুষ আছে ধরে নেবেন যে উনি যেটা বলছেন এটাই বোধহয় সঠিক কথা। ওনার অনেক বিষয়ের সঙ্গে, ওনার অভিমতের সঙ্গে আমি একমত, কিন্তু তথ্যগত কিছু বিষয় আছে সেখানে আমি দ্বিমত পোষণ করি। জঙ্গি সন্দেহে সকলকে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে সঠিক নয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে 95%, আর 5% হচ্ছে সারাউন্ডিং সার্কামস্টেন্সেস থেকে ধরে নেওয়া হয় যে হয়তো দেখা গেল ওনার ঘরের ভিতর কিছু লিফলেট পাওয়া গেছে, উনি বাইরে আসছেন না, ওনার ওখানে অনেক সন্দেহভাজন লোক আসছে, তাহলে কি ওই ভদ্রলোক এটার সঙ্গে জড়িত কিনা, এটা হল সন্দেহের জায়গা। কিন্তু এ পর্যন্ত সন্ত্রাস দমন আইনে যাদের গ্রেপ্তার করা হয়েছে তার অধিকাংশদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে তাকে অভিযুক্ত করে বিচার প্রক্রিয়া অগ্রসর করার মতো তথ্যপাত্র আছে আমি যতটুকু জানি। সেই জন্য শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার হয়ে থাকা মানুষরা বেইলে চলে যাবেন, এই ইনফরমেশনটা বোধহয় সঠিক না। দ্বিতীয় যে বিষয়টা হলো, আমাদের চট্টগ্রাম বারের সেক্রেটারি সাহেব বিরু যেটা বলছেন, চমৎকার বলছেন তিনি। ওই জায়গাটায় দায়িত্বশীলতার কথা কিন্তু আমি প্রথমে বলছিলাম যে পাবলিক প্রসিকিউটর এবং পাবলিক প্রসিকিউটর টিমের ভিতর যারা আছেন, তারপর প্রসিকিউশন অন্য যারা পুলিশ অফিসাররা কোর্টে থাকেন, সিএসআই বলে, জিআরও বলে, এসি বলে, যে ভাষাই বলুন, যারা ইনভেস্টিগেশন করছেন তাদের ভিতরে সমন্বয়হীনতার কথা আমরা শুনতে চাই না। এইটি একটি রাষ্ট্র, এমন নয় যে প্রসিকিউশন এক রাষ্ট্রের নিয়ন্ত্রণে, পাবলিক প্রসিকিউটর টিম আর এক রাষ্ট্রের নিয়ন্ত্রণে। আর আমি বুঝতে পারি না আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, লিগাল রিমেম্বারেন্স অ্যাক্ট, যেটা পাবলিক প্রসিকিউটর এবং ল অফিসার অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যে আইন, সেই আইনের কোথাও কোনো স্কোপ রাখা হয়নি যে মহানগর দায়রা জজে অথবা সিএমএম কোর্টে বা অন্য কোথাও গিয়ে প্রসিকিউশনকে ডিফেন্ড করার জন্য পুলিশ অফিসার থাকবেন, এরকম কোনো আইন বাংলাদেশে আছে বলে আমার জানা নাই। তাহলে কিভাবে রাজধানী ঢাকায় মহানগরীতে পাবলিক প্রসিকিউটর সাহেব বললেন যে ওই জায়গায় সমন্বয়ের অভাব, ওখানে ওনারা কাজ করেন।
আমি তো কোনো আইনের সুযোগ দেখি না ওখানে তারা কাজ করবেন। যদি আইনের সুযোগ না থেকে থাকে তাহলে এই ব্যবস্থাটা কিসের ভিত্তিতে চলছে? এখন প্রসিকিউশন বলবেন যে ওইটা পুলিশের অফিসাররা কন্ডাক্ট করছেন, আমরা জানি না। পুলিশ অফিসার বলবেন যে আমরা যতটা পারছি, আমরা জানি না কোন দিন তারা ওনরা কেন এটার মধ্যে আপিল করলেন না? কারণ রাষ্ট্রের পক্ষে কিছু করতে গেলে কিন্তু প্রসিকিউশন করতে হবে। এই সমন্বয়হীনতার জায়গাটা কিভাবে এতদিন চলছেন? ঢাকা মহানগরীর যিনি পাবলিক প্রসিকিউটর, তার স্ট্যাটাসটা কিন্তু অনেক বড়। তার তো প্রতিনিয়ত আইন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো সংশয়ের কোনো কারণ নাই। তাহলে এই ব্যাপারটা ফয়সালা হচ্ছে না কেন? এই ফয়সালা হবে না মাঝখান থেকে দুর্ধর্ষ অপরাধীরা বা স্পর্শকাতর মামলার আসামিরা বেরিয়ে যাবেন, আর আমরা টকশোতে এসে বলবো, বাইরে আহা আহা করবো, পত্রিকায় নানা রকম নিউজ আসবে। এটা শুনতে কিন্তু আমি অন্তত নাগরিক হিসেবে প্রস্তুত না। আমি যে জিনিসটা বুঝি, সমন্বয়হীনতার মাঝখানে না, কোনো ক্ষেত্রে অনৈতিকতার ঘটনা ঘটে গেছে, সেটা পাবলিকলি বলা যাবে না। না হলে একটা ঘটনা ঘটে যাওয়ার পর, যেটা আবু ভাই বললেন, তার নোটিশ আসবে না কেন যে বেল হয়ে যাওয়ার পর ওই কোর্টের দায়িত্বপ্রাপ্ত যিনি এপিপি হন, এডিশনাল পিপি হন, তিনি যদি প্রসিকিউশনকে মুভ করতেও না পারেন, তিনি এসে তো বলবেন স্যার এই আসামির কিন্তু বেল হয়ে গেছে। এটুক জানাবার যোগ্যতা তার নাই। নাকি পুলিশ বলছে যে ওটা আপনি জানাইতে পারবেন না, আইন কি তাকে বলছে যে এটা জানাইতেও আপনি পারবেন না। এই সব খোড়া যুক্তি দিয়ে বিষয়টার সমাধান হবে না। এই কারণে রাষ্ট্র ব্যবস্থা, মানবতাকে যারা ধ্বংস করতে চায়, সেই জাতীয় অপরাধীরা আইনের ফাঁকফোকর না, সুযোগ নিয়ে তারা বেরিয়ে যাবে। আর একটা ঘটনা আমাদের মাননীয় প্রধান বিচারপতি বলছেন, যখন কোন অপরাধী বেরিয়ে যায়, ইনভেস্টিগেশন স্টেজে বেরিয়ে গেলে ওই মামলার তদন্ত আর এগোতে পারে না, নানাভাবে ডিস্টার্ব হয়। চার্জশিট হয়ে যাওয়ার পর বেরিয়ে গেলে ইনভেস্টিগেশনের পরবর্তীতে কোনো সাক্ষী আসবে না। পত্রিকার শিরোনাম দেখলাম যে কিলার আব্বাসের মামলায়, 2টা খুনের মামলায় খালাস। কারণ কোন সাক্ষীর বডিতে 2টা মাথা আছে গিয়ে তার বিরুদ্ধে কোর্টে সাক্ষ্য দেবে? এই জন্য মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে বড় বড় অপরাধের ক্ষেত্রে আসামিরা যদি জামিনে বেরিয়ে যায়, তখন কিন্তু সাক্ষীরা আর কোর্টে আসে না। আরো দুর্ভাগ্য কি জানেন দানের ভাই, সাক্ষী সুরক্ষা আইনের জন্য চিৎকার আমরা সকলে মিলে বারবার করছি, কিন্তু সব চিৎকারই অরণ্যে রোদন হয়ে যায়। তাহলে আপনি একটা ঘটনায় সাক্ষী দিতে যাবেন, আপনার পরিবার বলবে যে খুন হয়েছে সেই খুনের ঘটনায় সাক্ষী দিতে যাবা, এখন কি আমাদেরও বিধবা করবা? আপনার ফ্যামিলি বলবে। আপনি ন্যাচারালি চিন্তা করেন আমার সরে থাকা দরকার। পুলিশের অফিসার, পুলিশের কনস্টেবল যারা ঘটনার সাক্ষী, তারা পর্যন্ত কোর্টে যায় না, নানা অজুহাতে তারা এড়িয়ে থাকে। তাহলে রাষ্ট্র ব্যবস্থাটা, এই বিচার ব্যবস্থাটা এইরকম ভাবে সমন্বয়হীনতার ভিতর থেকে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। অপরাধীরা সাক্ষ্য প্রমাণ আসবে না, এ কারণে তারা বেরিয়ে গিয়ে বলে মামলা যে করছিল পরের দিন তাকে খুন করবে। ওই যে ব্লগারের কথা বললেন যে একটা বেরিয়ে গিয়ে আর একটা করছে। আমি কিন্তু এ কথা বলছি না যে যারা গ্রেপ্তার হচ্ছেন তারা সকলেই দণ্ডিত হবেন, কিন্তু হান্নানবার যে মূল স্পিরিটটা, যে কনস্টিটিউশনে কিন্তু বলছে যে কোনো ঘটনার অপরাধকে দ্রুত বিচার সম্পন্ন করা রাষ্ট্রের দায়িত্ব। সেই কারণে কিন্তু দ্রুত বিচার আইন আছে। দ্রুত বিচার আইনের পেরিফেরির দরকার নাই। আমরা বিডিআর কত শত মামলার আসামিদেরকে দেখিনি স্বল্প সময়ের ভিতরে বিচার নিষ্পত্তি হয়েছে। তাহলে কেন এই জঙ্গিদের মামলায় 3 বছরের ভিতরে স্যাংশন লেটার আসলো না? তাহলে রাষ্ট্রযন্ত্র কি ঘুমিয়ে আছে? আমি বলবো ঘুমিয়ে নাই রাষ্ট্রযন্ত্র। এর ভিতর সমন্বয়হীনতা আছে, অনৈতিকতা আছে এবং দুর্বলতা আছে। এটা আমি বলতে আজকে বাধ্য হচ্ছি, কারণ আমরা রাষ্ট্রের নাগরিক। আমাদের কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি কিন্তু রাষ্ট্রের। রাষ্ট্র বলতে কিন্তু কনস্টেবল থেকে নিম্ন পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত। এখন প্রধানমন্ত্রী কি সবকিছু করবেন? তাহলে তো তার মন্ত্রী দরকার নাই, তার আইজিপি দরকার নাই, পুলিশ কমিশনার দরকার নাই, অন্য কারো কিছু দরকার নাই। রাষ্ট্র ব্যবস্থায় যারাই আছেন, ব্যর্থতার দায়িত্ব তাদেরকেও নিতে হবে। হান্নান ভাই, বাংলাদেশে কিন্তু ব্যর্থতার দায়িত্ব নিয়ে ডেভিড ক্যামেরনের মতো রিজাইন দেওয়ার ঘটনাকে আমি আশা না করলেও এটুকু আশা করতে পারি, যিনি দায়িত্ব পালন করতে পারলেন না, তার উপরস্থ যিনি, তিনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? অ্যাটলিস্ট কেউ কি সাসপেন্ড হয়েছে বা কাউকে কি ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে? এই জাতীয় ঘটনা তো কোনো পত্র পত্রিকা দেখলাম না। তাহলে ব্যবস্থাটা কিভাবে চলছে? এই অবস্থায় চলার জন্য কিন্তু বাংলাদেশ 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেনি। এই অবস্থায় চলার জন্য কিন্তু সারা দিন রাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়েও রাষ্ট্র ব্যবস্থাকে একটা ডিসিপ্লিনে আনার জন্য চেষ্টা করছেন না। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই, উনি যেটা বলেছেন, যেটা বললো, তার মানে যে এই জায়গায় যারা আছেন, সেটা পুলিশ বলেন, আপনার রাষ্ট্রের যে কৌশলী বলেন, যারা আছেন, মানে যাদের দায়িত্ব হচ্ছে তাদের বিচার ব্যবস্থাটাকে ত্বরান্বিত করা, পাশাপাশি বিচার স্টাবলিশ করা, সে ন্যায় বিচার স্টাবলিশ করা, সেটা ভালো মন্দ যেটাই হোক না, যেটাই হোক না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। এই জায়গাতে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে ওই ইয়ার মধ্যে আদালতে 25,000 কেস, ওই আদালতে 25,000 কেস। এখন মনে করেন 25,000 কেস নয়, বুঝলাম যে জমি জমা সংক্রান্ত ভালো কথা। 3টা লোক যিনি বসে আছেন দিনের পর দিন, জঙ্গি এইটা প্রধান
হ্যাঁ, তাদেরই আর রাষ্ট্রের অনুমতি পাচ্ছে না। এখন পর্যন্ত পাচ্ছেন 3 বছর ধরে একজন জামিনে চলে গেছেন। এইরকম অবস্থাতে জামিনে চলে গিয়ে দেশও ছেড়ে গেছে। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে যে এই যে জিনিসগুলা এই বারবার আমরা বলতে থাকবো, আর এটা হতে থাকবে, সরকার প্রধান বলতে থাকবেন যে আমরা জিরো টলারেন্স, কিন্তু নিজ দিক দিয়ে কোনো টলারেন্সই নাই। মানে যিনি যাদের উপরে বেস করে বলছেন তারা নিজেরা ঠিক না। এখানে আপনাদের কি হবে, আপনারা কি করতে পারবেন? না, এখানে আমার বক্তব্য হচ্ছে যে সবকিছু মিলে একটা সমন্বয় থাকতে হবে। জি, এখানে এই যে তিনজনের কথা বললেন যে তাদের স্যাংশন যায় না বলে এই বিচার কাজ শুরু হচ্ছে। বছর বছর ধরে এখানে ঝুলে আছে। স্যাংশনটাও তাড়াতাড়ি, কেন, কোথায় সমস্যাটা কোথায়? স্যাংশনটা তাড়াতাড়ি হওয়া উচিত। হ্যাঁ, এখানে কেন, আমাদের সমস্যাটা কোথায়? যে একটা ত্রুটিপূর্ণ ছিল, Death of reference যেটা হ্যাঁ, আসছে, এটা- ইয়েটা আসছে, কোন যেটা জায়গায় ত্রুটিপূর্ণ সমস্যা? একটা ব্যবস্থা ছিল সেটা এখন এটা রিপেয়ার হয়ে গেছে, এটা এখন হচ্ছে এবং এটা তাড়াতাড়ি এটা একটা স্যাংশন হয়ে আমরা বিচারে চলে যাবে, এটা হবে। আর জামিনের ব্যাপারে যেটা আপনি বললেন, আমি আবার রিপিট করছি, সেটা হলো যে আমার যে এডিশনাল পিপি এপিপি সাহেবরা যারা আছেন, যারা ট্রায়ালের সঙ্গে যুক্ত, কিন্তু আমার ট্রায়াল করতে কিন্তু এই ধরনের কোনো জঙ্গি মামলা কোনো জামিন হচ্ছে না, এটা আমি হলফ করে বলতে পারি। এই মামলাগুলি যে জামিনগুলি হচ্ছে মহামান্য হাইকোর্টে। আর এই যে যারা যে 3 জঙ্গির কথা বলছেন, এদের মামলাও কিন্তু হাইকোর্টে জামিন হয়েছে। হাইকোর্টে না, আপনার নিম্ন কোর্ট থেকে হয়েছে, না, নিম্ন- হাইকোর্টকে অভিযুক্ত করে নিম্ন কোর্ট থেকে এভাবে হয়নি। এই যে আপনি স্পেসিফিক ইনফরমেশন আছে সিএমএম কোর্ট দায়রা, মহানগর দায়রা জজ থেকে। না, সিএম কোর্টে এটা এখন সিএম কোর্টে যদি হয়ে থাকে তো সিএম কোর্টে তো সেটা না, ওখানে হাইকোর্টে যারা আছে। ডিসি, আচ্ছা, ওখানে যারা হাইকোর্টে হাইকোর্টে আছে, যেটা নিম্ন আছে। আদালত থেকে তো হয়েছে। হ্যাঁ, না, হাইকোর্ট থেকে হয়েছে, গোলাম সারওয়ার এবং হাইকোর্ট থেকে হয়েছে। জে আমি বলছি যে মিডিয়া। হাইকোর্ট থেকে হয়েছে, কিন্তু কিন্তু এর আগে মহানগর যেটা দায়রা হয়েছে জজ মনে থেকে হয় জজ আদালত এবং ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালত থেকে এরা জামিন পেয়ে যায়। তারপরে আবার গোরানি ওকে মারার জন্য মানে আপনার নলেজে নাও আসতে পারে, কিন্তু ইনফরমেশন হল মহানগর দায়রা জজ থেকে বের হয়েছে। একটা মামলা সেটা হয়তো কোনো কারণে সেটা হতে পারে, এটা তো নট আনলাইকলি, সেটা হতে পারে, কিন্তু হয়তো 2-1টা ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু আজকে যদি বলা হয় যে অনেক আসামি বের হয়ে যাচ্ছে, এটা অনেক- ঢালাওভাবে অনেক বলা হচ্ছে, এটা কিন্তু ঠিক না। আমরা কিন্তু ঢালাভাবে এখানে বলিনি, ঢালাওভাবে সেটা আমি একদম হচ্ছে- স্পেসিফিক বলেছি এই এবং লোকগুলার এই কারণে এখানে জামিন হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, সেটা তো এই সেটা জায়গা বলছে থেকে না। হয়েছে। আমরা কিন্তু Specifically বলি যে হাইকোর্ট বলতে থেকে হয়েছে, যেমন একদম স্পেসিফিক ওই যে পীরের 6 জনকে এখন মারছে। আবু ভাইয়ের জন্য ডিফিকাল্টিসটা হলো উনি ট্রাস্টের পক্ষে একটা গুরুত্বপূর্ণ প্রসিকিউটরের দায়িত্বে আছেন, যারা এই স্যাংশন দেওয়ার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের লেসেজের কথা ওনার কাছে বলা ডিফিকাল্ট। এই জন্য আমি বাইরে থেকে বললাম যে এই দায়িত্ব যাদের আছে তারা অস্বীকার করতে পারবেন না যে এই ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন, এই ক্ষেত্রে তারা হতাশ করেছেন, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আর আমাদের হানন ভাই যে বলছেন যে বিচার না হওয়া পর্যন্ত বলা যাবে না যে এরা জঙ্গি না, জি। কিন্তু এই শোলাকিয়ায় যে ঘটনাটা ঘটলো সেখানে তো অ্যারেস্ট হয়েছে কয়েকজন, কিন্তু তাদেরকে আমরা জঙ্গি বলবো না? তাদের কাছে বোমা পেয়েছে, তাদের কাছে আর্মস পেয়েছে, তো অর্থাৎ তাদের জঙ্গিভাবে চিহ্নিতই হয়ে আছে, এবং তারপরে বিচার প্রক্রিয়া তো পরে হবেই, এদের কোনো অস্বীকার করার তো উপায় নেই। অর্থাৎ এরা হাতে জঙ্গি যাদের বলে মনে আমরা তাদেরকে চিহ্নিত করবো, এবং সারা দেশব্যাপী যে এই ধরনের ঘটনাগুলি যারা ঘটাচ্ছে তারা অবশ্যই জঙ্গি, তাদের আমরা জঙ্গি বলতেই পারি। বিচার যখন হবে, ইনভেস্টিগেশন শেষ হয়ে 80 জন দিবে, তখন তো বিচার শুরু হবে, উপযুক্ত হয়ে যাবে। সাক্ষী প্রমাণ হবে, তারপর তাদের যেটাই হয় সাক্ষী প্রমাণের মাধ্যমে হবে। কিন্তু তার আগে তাদের যে অ্যাক্টিভিটিস, তাতে অবশ্যই আমরা তাদেরকে জঙ্গি বলে চিহ্নিত করতে পারি। আচ্ছা আব্দুল্লাহ ভাই, একটা জিনিস বারবার এটা মানে চলে আসে বলাই, মানে উনি যেটা বললেন, মানে বলছে না হাইকোর্ট থেকে না, কিন্তু দেখা যাচ্ছে যে নিম্ন আদালত দিচ্ছে না জামিন, কিন্তু দেখা যাচ্ছে যে হাইকোর্ট থেকে নিয়ে চলে যাচ্ছে। মানে এটা কোন ইয়ার মধ্যে পড়ে এটা হচ্ছে, মানে কোন এখন ভেজালটা কোন জায়গায়? আর মহামান্য হাইকোর্ট থেকে যদি জামিন হয়, সেটা তো মহামান্য হাইকোর্টের না, মানে আমি প্রসিডিউরের মধ্যে যেটা, আমি কিন্তু আদালত কি বলছেন আমি সেটা বলছি না, আমি বলছি যে ফাঁক ফোকরটা কোন জায়গায়। আমি আব্দুল্লাহ ভাই আমি একটু অ্যাসিস্ট করি। সেটা হলো, ধরেন নিম্ন আদালতে ম্যাজিস্ট্রেসি লেভেল থেকে জামিন হলো না, মহানগরে তারা গেলেন বা দায়রা জজে গেলেন, ওখানে জামিন হলো না, তারপরে হাইকোর্টে আসেন। হাইকোর্টে যে বিচারকরা থাকেন তাদের দৃষ্টিকোণটা কিন্তু অনেকটা সম্প্রসারিত থাকে। তারা কিন্তু বিষয়টাকে, ওই যে হানান ভাই একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলছেন, তারা কিন্তু কনসিডারেশন এইটা রাখেন যে আনলেস দ্য এলিগেশন ইজ প্রুভড ইট টু বি প্রিজিউমড দ্যাট হি ইজ ইনোসেন্ট। এখন ওই জায়গা থেকে তারা মনে করেন যে আপনি একটা লোককে 2 বছর ধরে আটকায় রাখলেন, আপনি স্যাংশন দিচ্ছেন না, তারপর সুনির্দিষ্টভাবে কি ঘটনা সে সংগঠিত করছে সেটা সুনির্দিষ্টভাবে বলছেন না, বলছেন সে জঙ্গি, বলছেন সে সন্ত্রাসী, তাহলে এই দীর্ঘ বিলম্ব বিচার প্রক্রিয়াটাকে কিন্তু আমাদের অ্যাপিলেট ডিভিশন থেকে শুরু করে হাইকোর্ট ডিভিশন অনেক জাজমেন্ট দিছে যে বিচার বিলম্বিত হলে তা জামিনের জন্য একটা উপযুক্ত গ্রাউন্ড হিসাবে কনসিডার করা হয়ে থাকতে পারে। আবার
মামলার ত্রুটির জায়গাটা যদি সুনির্দিষ্ট অভিযোগ না থাকে সেটা একটা বিবেচনার জায়গা হয়ে থাকতে পারে। এই দৃষ্টিকোণ থেকে অনেক সময় হাইকোর্ট জামিন দেয়, কিন্তু যখন যে একটা আসামি 164 করলো, তখন তার দোষ স্বীকার করলো, থাকবে না। তারপরে যদি জামিন হয়ে যায় সেটা তো একটা না, দুঃখজনক। সেটা হয়ে থাকলে ধরবো, অবশ্যই ধরতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি আদালতের একজন লয়ার হিসাবে এটা কোনোভাবেই 164 করার পরে আমি সেটা বলছি, দোষ তাহলে স্বীকার এটা করলো। কোনোভাবেই আইনসঙ্গত জামিনের আদেশ হতে পারে না। রাইট। সেই ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিস যদি এটি স্টেজ না নিয়ে এই থাকে জিনিসগুলো তাহলে carefully এই দেখতে ব্যর্থতার হবে। দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। তাহলে এখন যেটা মানে আব্দুল্লাহ আমাকে এটা বলেন, এই যে মুফতি হান্নান আব্দুল হান্নান মানে যেগুলো আছে, এই যে আপনি যেটা হাইকোর্টের কথা বললেন, এগুলা মানে ডেথ অফ রেফারেন্সের এর কারণে এটা আর ইয়েতেই উঠতে পারছে না। না, মুফতি হান্নানদের কিন্তু কয়েকটা মামলায় সম্পৃক্ত, একাধিক মামলা হয়েছে। এখন এই কিন্তু ক্ষেত্রে তার তো ফাঁসির ইয়ে হয়ে গেছে। ফাঁসি হয়ে হ্যাঁ, তো একটা লোক ওইখানে বসে বসে মানে অভিযোগগুলো কি করে মানুষের মধ্যে কোয়ারিগুলো কেন আসছে, যে 9 বছর ধরে 7 বছর ধরে 6 বছর ধরে ওটার মধ্যে আছে, ওখানে নাটবল্টু চালাচ্ছেন, অভিযোগগুলো কিন্তু এইভাবে আসছে। তাহলে এই জায়গা থেকে উত্তরের পথটা কোন জায়গায়? উত্তরণের পথটা হলো সমস্ত মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে হবে। এটা আইনের স্বাভাবিক কথা হলো যে মামলাগুলোকে প্রায়োরিটি দেওয়া দরকার, যেটা জনগুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, যেটা সেন্সিটিভিটি রয়েছে, যেটার সঙ্গে ন্যাশনাল ইম্পর্টেন্স ইনভলভ আছে, সেই ক্ষেত্রে মনিটর করে এই মামলাগুলোর দ্রুত বিচার নিষ্পত্তি করার জন্য পদক্ষেপ নিতে আপনি হবে। কি বিশ্বাস করেন যে এইভাবে এটা হয়? তাহলে তো এই হয় না। লোকগুলো থাকতো না। হয় না, এবং এটা দরকার, মনিটর করা দরকার, ব্যবস্থা নেওয়া এটা দরকার। কার দায়িত্ব? এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের পক্ষে যারা আছেন তাদের দায়িত্ব চিফ জাস্টিসকে বলা, অন্যান্য কোর্টকে বলা, বিশেষ আদালত করার জন্য অ্যাপ্রোচ করা, সেখানে মামলাগুলোকে নিয়ে যাওয়া। আমরা মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি হচ্ছে না, কারণ ওটাকে ন্যাশনাল ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। তো এখন আমার জাতির অস্তিত্ব ধ্বংস করতে যারা চায় সেই বিষয়গুলোকে রাষ্ট্রপক্ষ থেকে চিফের কাছে অ্যাড্রেস করতে হবে, যে স্পেশাল কোর্ট দেওয়া হোক, এটা আসামি অপরাধী হোক না হোক, বিচারের নিষ্পত্তি হোক। অনুরূপভাবে নিম্ন আদালতেও সেখানে সেশন পর্যায়েও স্পেশাল কোর্ট দিতে হবে, যে এই বিচারগুলো সম্পন্ন করা দরকার। আমরা বিডিআর মামলা স্পেশালি কিভাবে করলাম? এই জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রের পক্ষে যারা আছেন তারা ঘুমিয়ে থেকে শুধুমাত্র বাণী দিলেই তার ভিতর থেকে সমস্যার সমাধান। এখানে গুরুত্বপূর্ণ মামলা যেগুলি আছে সেগুলো দ্রুত বিচারে যাচ্ছে এবং সেগুলো দ্রুতই বিচার হচ্ছে। আমি আমার মতামত যে গুরুত্বপূর্ণ মামলা যেগুলি বা জঙ্গি মামলা হোক, হাইকোর্টের ডেথ রেফারেন্স এই মামলাগুলি ডেথ রেফারেন্স এগুলো খুব তাড়াতাড়ি হওয়া উচিত, এগুলো প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল অফিস থেকেই পদক্ষেপ নেওয়া উচিত। ডেথ মামলায় কিন্তু প্রায়োরিটি দেওয়া কজ লিস্টের উপর লেখা থাকে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের কিছু কিছু বিচারকরা মানে নিম্ন আদালতেটা যাবজ্জীবন জেল হইলে কিন্তু পত্রপত্রিকা কম ওঠে, ফাঁসি দিলে বিচারকের নাম ওঠে। এমন সব মামলায় ফাঁসি দিয়ে ফাঁসির সংখ্যা বাড়িয়েছেন যে সুপ্রিম কোর্টে 6টা বেঞ্চ আছে। ফাঁসির শুনানি কিন্তু রাতারাতি করা যায় না, একটা মানুষের জীবন মরণ, সেখানে দীর্ঘ শুনানি হয়। এখন ওই দীর্ঘ শুনানির মামলার পরিমাণ এমন ভাবে বাড়ছে যে ফাঁসিতে এটা জট বেঁধে গেছে ফাঁসির মামলায়। তারপরও তো এগুলো গুরুত্ব সহকারে নিতে হবে, না নিয়েছে, কারণ এই বছরের 6টা বেঞ্চ বছর আছে। যদি একটা তার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু এটা ডেথ রেফারেন্স হচ্ছে না বলে তার ফাঁসি কার্যকরী হচ্ছে না, এটা তো এভাবে হতে পারে না। আর তাকেও কিন্তু অমানবিক ভাবে কন্ডেম সেলে থাকতে হচ্ছে। কিন্তু অতএব এই রেজাউল ভাই লিস্টেই আসছে না, তাহলে এটা কবে আসবে? না, লিস্ট কিভাবে আসছে হবে? না কিন্তু তা না, 6টা বেঞ্চ আছে শুধু ফাঁসির মামলা শুনানির জন্য। এখন ফাঁসির একটি মামলায় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 2-3 সপ্তাহ লেগে যাচ্ছে, কারণ ডিটেইলস শুনতে হয়। তো এখন একটা বেঞ্চ যদি 3 সপ্তাহ একটা মামলা শুনানি করতে হয় তাহলে মামলার গতি বাড়বে কিভাবে? আমাদের বিচারকের সংখ্যা সুপ্রিম কোর্টে কিন্তু যা আছে 6টা বেঞ্চ কিন্তু শুধু ফাঁসির মামলায় শুনতেছে। তারা কিন্তু চেষ্টা করতেছে, কিন্তু নাম্বার এত, সেই ক্ষেত্রে বিচারক বাড়ানো, কোর্টের সংখ্যা বাড়ানো, শুধু বিচারক না দক্ষ বিচারক বাড়ানো, দক্ষ লয়ার হিসেবে সেখানে এনগেজ করা, এই প্রক্রিয়া আছে। আর বিচারকের ফাঁসির মামলা লোয়ার কোর্ট থেকে আসলে কিন্তু পেপার বুক তৈরি করতে হয়। এই পেপার বুকের সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রতিটি ওয়ার্ডকে কিন্তু কম্পিউটারে কম্পোজ করে পেপার বুকে যে দাড়ি কমা সেমিকোলন ঠিকঠাক মতো আসলো কিনা, কারণ একটা শব্দের একটি বিভ্রান্তিকর টাইপের কারণে কিন্তু মামলার গতি প্রকৃতি অন্যদিকে চলে যেতে পারে। এই জন্য ফাঁসির মামলা খুব আমরা শেষ পর্যায়ে আছে, আপনি সংক্ষিপ্তভাবে বলেন, আমরা চট্টগ্রামে যাবো একটু। জি, আমি শুধু একটা কথাই বলবো যে আসলে একটু ভুল বোঝাবুঝির অবকাশ। আমি সন্দেহ বলতে কিন্তু একটা সেলফ কন্ট্রাডিক্টরি অবস্থা এখানে আছে, যে আমি বারবার করে বলছি যে যদি আপনার কাউকে জঙ্গি হিসাবে আপনি গ্রেপ্তার করে থাকেন, সুনির্দিষ্ট অভিযোগই থেকে থাকে, সুনির্দিষ্ট প্রমাণ সাক্ষ্য প্রমাণই থাকে, তাহলে তার বিচার কেন হচ্ছে না? প্রশ্নটা এই জায়গায়। আপনি যতক্ষণ পর্যন্ত বিচার না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি দাবি করতে পারেন যে সে অপরাধী, কিন্তু সে সন্দেহভাজন অপরাধী, অভিযুক্ত সন্দেহভাজন অপরাধী। সে কিন্তু আপনি যতক্ষণ প্রমাণ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আরেকজন বা বিচারক মেনে নেবে না যে সেই অপরাধী। প্রসঙ্গটা এই জায়গায়। স্যাংশন নিয়ে আমরা শুধুমাত্র
বলছে স্যাংশনের কারণে দীর্ঘদিন ধরে এই মামলাগুলো পড়ে আছে। আমি কি সবিনয়ে আমি দুইজন বিজ্ঞ অ্যাডভোকেটকে কাছে প্রশ্ন রাখতে পারি যে সাংবাদিকরা গত কয়েকদিন ধরে এই স্যাংশনের প্রসঙ্গটি জনসমক্ষে আনার আগ পর্যন্ত কোনো আইন প্রয়োগকারী সংস্থা কিংবা আদালতের যেসব দায়িত্বপ্রাপ্ত আইন কর্মকর্তাদের কারো কাছে কি আমরা কখনো আহাজারি করতে শুনেছি যে গত 5 বছরে 3 বছরে এই 159টি মামলা স্যাংশনের জন্য ঢাকায় পড়ে আছে? আমরা এটা শুনিনি। আর দ্বিতীয় হচ্ছে আপনার ওই জায়গায় হেল্প করি, বিচারপতি এনায়েতুর রহিমের কোর্টে একটা মামলা আসলো, আপনার সাপ্লিমেন্ট করছি, উনি যখন আসামি পক্ষ থেকে বলা হলো স্যাংশন নাই তাহলে এই তো বিচারই হবে না, উনি রিপিটেডলি ডেট দিয়ে অ্যাটর্নি জেনারেল অফিসকে বললেন যে স্যাংশন দেখান। প্রতিটি মামলায় আমরা সাংবাদিকরাই দেখিয়েছি যে আদালত বিচার কাজ শুরু করতে পারছেন না স্যাংশনের অভাবে, তারা তাগিদ দিচ্ছেন, কিন্তু ওই জায়গার আইন কর্মকর্তারা এটা নিয়ে ফাইল প্রসিড করেছেন, এই নজির আমাদের সামনে নেই। দ্বিতীয় হচ্ছে, আমি একটি কথা বলেই শেষ করব, আমাদেরকে বুঝতে হবে যে গত 7.5 বছরে জঙ্গি বা সন্ত্রাস বিরোধী আইনে যত মামলা হয়েছে, এই মামলার ভিতরে 29 জন ফাঁসির আসামি মাত্র বিচার সম্পন্ন করে ফাঁসির অপেক্ষায় আছে, যাদের ডেথ রেফারেন্স সম্পন্ন হলেই ফাঁসি হতে পারে। কিন্তু 500-র উপরে আসামি জামিনে বাইরে বেরিয়ে গেছে। এই 7.5 বছরে এই 500 আসামির বিচার কেন সম্পন্ন হয়নি? তাদেরকে আপনি জঙ্গি বলছেন। আমি যদি প্রশ্ন তুলি যে পুলিশ বলছে যে অমুক জঙ্গি হিসাবে আমরা তাকে অস্ত্র সশস্ত্র ভাবে বা বিভিন্ন এভিডেন্স সহ আমরা গ্রেফতার করেছি, কে দেখেছে? পুলিশ নিজে দেখেছে, আর কেউ তো দেখেনি। তাহলে পুলিশকে প্রমাণ করতে হবে যে এই ব্যক্তি সেই ব্যক্তি যার কাছ থেকে এটা উদ্ধার করা হয়েছে, সেটি প্রমাণ করতে আপনি ব্যর্থ হচ্ছেন। আর তার জন্য যদি আদালতকে দায়ী করেন, তার জন্য যদি বিচার ব্যবস্থাকে দায়ী করেন, আর জামিন দেওয়াকে অপরাধ হিসাবে মানুষের সামনে চিহ্নিত করেন, তাহলে বিচার ব্যবস্থার প্রতি একটা অনাস্থা তৈরি হয়। আমি এই জায়গায় আমার আপত্তিটি, আমি বলবো, আপনি যদি রাষ্ট্র যদি আপনাকে টাকা দিয়ে বেতন দিয়ে এই কাজটি করার জন্য রেখে থাকে, আপনার বিশাল বাহিনী রেখে থাকে, আপনার দায়িত্ব হচ্ছে অপরাধীকে ধরে বিচার কাজটি সম্পন্ন করানো। আমরা লক্ষ্য করছি কি? আমরা লক্ষ্য করছি মামলার দুর্বলতা, তদন্তের গাফলতি, বিচারের জন্য মামলা প্রস্তুত না করা এবং সামগ্রিক প্রক্রিয়াটি সম্পন্ন করে আদালতে বিচার কাজটি আপনি সম্পন্ন করতে পারছেন না। এই ক্ষেত্রে কোঅর্ডিনেশনের অভাব বলেন, আপনার গাফিলতি বলেন, আপনার তদারকির ব্যবস্থা থাকা বা না থাকা বলেন, এসবের দায় কিন্তু জাতি নেবে না। দেখতে চায় যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন, ব্যর্থ হলে তার প্রতিকারের ব্যবস্থা করছেন। এই প্রতিকারের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই অবস্থা কিন্তু এর কোনো রিমেডি হতে পারে না। আচ্ছা, আমরা একটু চট্টগ্রামের একদম শেষ মুহূর্তে সেই জায়গায় আসি। অ্যাডভোকেট জাহেদ বিরু, জি জি জি, আপনি তো শুনছিলেন কথাগুলো, আপনি এখন বলেন চট্টগ্রামের অবস্থাটা, সার্বিক শেষ অবস্থাটা কি তাহলে দাঁড়াচ্ছে? আমার কথা হচ্ছে যে এই যে দুজনের কথা আমরা লাস্টে বললাম, 2 দিনে জামিন পেয়ে গেল, তাদের বিরুদ্ধে এই যে কেন জামিনটা পেলো, আমরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা কি জিনিসটা কি কোয়ারি করেছি, জানতে চেয়েছি? আমরা যারা এদের মধ্যে দায়িত্বে আছে তাদেরকে একটু জানা দরকার ছিল কেন হলো। এটা যদি হতো তাহলে ভবিষ্যতে প্রয়োগটা হবে না। আর ভবিষ্যতেও যে সমস্ত আমার এখানে মনে হচ্ছে যে আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে সেখানে একটা সমন্বয়ের একটা অভাব আছে। সেই ক্ষেত্রে আমরা যদি সবাই মিলে, পুলিশ প্রশাসন বলেন, আমাদের চট্টগ্রামে কোর্টে যারা আইন কর্মকর্তা তারা সমন্বয় সম্মিলিতভাবে যদি কাজটা করা যায়, তাইলে ভবিষ্যতে এই কাজ আর হবে না। না বিনু ভাই, আমার একটা প্রশ্ন, আপনি সমন্বয়ের কথা বলছেন, কিন্তু মজার ব্যাপার হলো কেউ কারোর সাথে সমন্বয়ের মধ্যে নাই। পুলিশ এসে নিয়ে খাড়া করে দিয়ে দিচ্ছে, লয়াররা ওখানে কথা বলছেন, বিচারক যিনি আছেন উনি দেখছেন, দেখে দেখেন যে এভিডেন্স নাই, ওই এভিডেন্স নাই, ফিরাই দিচ্ছেন। আলটিমেটলি ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই সমন্বয়ের অভাব আছে। আর কতদিন পরে আমরা এই সমন্বয়টা পাবো?
না, এই ক্ষেত্রে সমন্বয় ছাড়া আর কোনো উপায় নাই। যেহেতু আপনি দেখেন একটা মামলা রেডি হলো, আজকে সাক্ষীর জন্য আছে, সাক্ষী আসলো না, সাক্ষীটা কে আনবে? পুলিশ আনবে। পুলিশ এখান থেকে সমন যাচ্ছে, পুলিশ সাক্ষী আসতেছে না, তাহলে তাকে সে গ্রেপ্তার করে আনতে হবে। সেটা যদি না হয় তাহলে মামলাটা হচ্ছে না। আমরা বলে দিচ্ছি যে মামলা রেডি আছে, কিন্তু মামলাটা সাক্ষীর জন্য হচ্ছে না। এইভাবে যে সমন্বয় ছাড়া কোনো অবস্থাতেই আদালত কোনো মামলা এগুতে পারবে না। সমন্বয়তে প্রধান, এছাড়া আমাদের আগানোর কোনো উপায় নেই। আর মামলা যদি আমরা দ্রুত শেষ করতে না পারি, এই সমস্ত মামলাগুলো দীর্ঘায়িত হবে এবং এই আসামিরা বেইলে পেতে থাকবে। কারণ একটা কোর্টের কাছে যখন মনে হয় যে দীর্ঘদিন, প্রথমে যখন একটা আসামিকে অ্যারেস্ট করা হয় তখন 54 দিয়ে চালান দেওয়া হয়, পরবর্তীতে ইনভেস্টিগেশন করে বিভিন্ন সেকশন অ্যাড করা হয়। অনেক সময় দেখা যায় প্রথম যখন অ্যারেস্ট করে বিভিন্ন সেকশন দেওয়া হয়, পরে সেগুলো আবার চার্জশিট এগুলো আসে না। এগুলো এই সমন্বয় লাগবে। সমন্বয় ছাড়া কোনো অবস্থাতেই কোনো মামলা এগোনো যাবে বলে আমার মনে হয় না। সমন্বয় লাগবে এবং এখানে সরকারকে এগিয়ে আসতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। শেষ মিনিটে আপনি কি বলবেন? সার্বিক অবস্থাতে এখন যে অবস্থা আছে, উনি বলছেন খালি জামিন নিয়ে কথা বলছি, বিচার হচ্ছে না। হ্যাঁ, উনি বলছেন যে আমাদের এখান থেকে জামিন হচ্ছে না, হচ্ছে উচ্চ আদালত থেকে। উনি বললেন সমন্বয় ছাড়া এটা সম্ভব না। রিয়েলিটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার প্রচেষ্টার মামলা 2004-এর 21 আগস্টের, সেই মামলার বিচারও কিন্তু আজকে আমরা শেষ করতে পারিনি। খোদ রাষ্ট্রীয় প্রধান যিনি, তারটাও শেষ করতে পারিনি। বাংলাদেশে মামলার পরিমাণ রাজনৈতিক অবক্ষয়ের কারণে, আন্দোলনের ডামাডোলে এত বেশি ক্রিমিনাল মামলা হয়ে গেছে, রাষ্ট্র ব্যবস্থার বিচার বিভাগের কাঁধে এত বেশি চাপ হয়েছে যে আমাদের চট্টগ্রামের সেক্রেটারি যথার্থ বলছেন, এত বেশি মামলার বোঝা, এই বোঝা বহন করার মতো অবস্থা নাই। তার ভিতরে প্রায়োরিটি দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাকে। রাষ্ট্রের দায়িত্বে আইন মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, পাবলিক প্রসিকিউটর বলেন, তাদেরকে দায়িত্বশীল হয়ে কোঅর্ডিনেশনে বসতে হবে যত দ্রুত সম্ভব। না হলে কিন্তু জাতির অপরাধ হলে, সে অপরাধের জাতি যদি দায়বদ্ধ হয়ে যায়, কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অপরাধীর কাঠগড়ায় তাদেরকেই দাঁড়াতে হবে যারা আজকে দায়িত্বে আছেন। আচ্ছা, আপনাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। পাশাপাশি আমি চট্টগ্রামের বীরু ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।